আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রোববার দিন আমি লাইভ প্রোগ্রাম করি অনলাইনে এবং তারপরের দিন কাল সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার রিপিট দেখানো হবে, অর্থাৎ পুনঃপ্রচার করা হবে। সুতরাং প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। এটা ক্রিমিনাল লয়ের উপরেই আইন বিষয়ক অনুষ্ঠান। 2002 সালে আমি আজম এন্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ সে অনেক বছর ধরে, প্রায় 25 বছর ধরে আমি শুধু ক্রিমিনাল লয়ের উপরে প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম, আমার এক্সপার্টিজ হচ্ছে ক্রিমিনাল লয়ের উপরেই। তাই এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ মানুষের মামলার বিষয়াদি টেলিভিশনের মধ্যে বললে অন্যান্যদের জানা হয়ে যাবে, এতে অনেক রিস্ক থাকে, যেহেতু এটা পুলিশবাদী কেস, যার জন্য আমি এই প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্নাদি নিই না। কিন্তু আমি সচরাচর প্রোগ্রামের পরে আমি অনেক টেলিফোন নাম্বার আমার অফিসের নাম্বারে পাই, অনেকে ফোন করে আমার অফিসের নাম্বারে, যেটা আমার ইমার্জেন্সি লাইনের সাথে কানেক্টেড থাকে, যার জন্য আমি সহসা আনসার করি। ওই ফোনগুলো প্রায় ঘন্টা 2-1 পর্যন্ত আমি অ্যাটেন্ড করি। যতগুলো প্রশ্ন আসে ওই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আমি চেষ্টা করি। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি সে দীর্ঘ 25 বছর ধরে ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নাদি আমার কাছে আসে, আর এই প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে জাজের একটা স্পিচ। আমরা দেখছেন জাজকে ছবিতে, আমার ডান পাশেই দেখছেন জাজকে, এবং জাজ একজনকে, একটা 7 years old চাইল্ডকে কিল করেছে তার বেবি সিটারের বয়ফ্রেন্ড নিউক্যাসলে। এবং আপনারা নিউক্যাসল ক্রাউন কোর্টের জাজের ছবি দেখছেন। সে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। কিভাবে এই প্রাপ্তবয়স্ক এই লোক এই 7 বছরের বেবিকে সেক্সুয়াল ফ্যান্টাসির জন্য কিল করেছে সেটা আপনারা দেখবেন। এবং জাজ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং বলছে কি তোমাকে মিনিমাম 29 years প্রিজনে থাকতে হবে। এটা আপনার নিউক্যাসল ক্রাউন কোর্টের মধ্যে এই কেসটা আপনার ছিল। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সেটা রাস্তা থেকে হোক, ঘর থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, যেখান থেকে হোক, তাহলে সাথে সাথে দেরি না করে একজনের স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করবেন। সহসা সলিসিটরের সাথে মিটিং করবেন। মিটিং করে প্রস এন্ড কনস সবগুলো ডিসকাস করবেন, কেস নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। তারপর আপনি পুলিশের টেপ রেকর্ডেড ইন্টারভিউ দিতে যাবেন। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলবো, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আমি শুরুতেই একটা বলবো
যেটা প্রশ্নটা প্রায় সময় আমাদের লোকজন ভুল করতেছে, ক্যান আই চেঞ্জ মাই ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার? আমি বলছি বারবার, আপনি ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার চেঞ্জ করতে হলে আপনি যদি লিগ্যাল এইডের মাধ্যমে থাকেন, আপনাকে কোর্টের অর্ডার লাগবে। কোর্টের অর্ডার ছাড়া আপনি ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার, ক্রিমিনাল লয়ার সলিসিটার চেঞ্জ করতে পারবেন না। কোর্টের অর্ডার দিবে না যদি কোনো গুড রিজন যদি আপনি না থাকে, এবং যত বেশি দেরি করবেন ততই আপনার রিস্ক হবে, জাজ আপনাকে সলিসিটার চেঞ্জ করতে দিবে না। সুতরাং যখনই আপনাকে পুলিশ যোগাযোগ করবে তখন থেকেই আপনার পছন্দের একজন সলিসিটারকে আপনাকে খুঁজে বের করতে হবে, এবং ওই সলিসিটারের সাথে আপনাকে মিটিং করতে হবে এবং যোগাযোগ করে সবকিছু করতে হবে। এবং যত দেরি করবেন ততই আপনার রিস্ক হবে, আপনাকে সলিসিটার চেঞ্জ করতে দিবে না। সবচেয়ে ভালো যেটা, সেটা হলো পুলিশ আপনাকে যোগাযোগ করার সাথে সাথেই আপনি একজন সলিসিটার খুঁজে বের করবেন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা যারা আছে সবার সাথে যোগাযোগ করবেন। দরকার হলে আপনি আপনার ইন্টারনেটের মধ্যে, যদি আপনি ইংলিশের মধ্যে জানাশোনা থাকে, সবকিছু ব্যবহার করতে জানেন, ইন্টারনেটের মধ্যে সার্চ করবেন এবং সার্চ করে একজন সলিসিটার, ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট সলিসিটার। এখানে আপনি সিভিল ল, ইমিগ্রেশন, ফ্যামিলি ল, ডিভোর্স ল এদের কাছে গেলে হবে না, কারণ তারা ক্রিমিনাল ল করে না। সিভিল ল এক ধরনের, ক্রিমিনাল ল হলো এক ধরনের। এটা হলো কমপ্লিটলি ল অ্যান্ড প্রসিজার সম্পূর্ণ ভিন্ন। এই জন্য যারা ক্রিমিনাল লয়ের উপরে পারদর্শী, এরকম ক্রিমিনাল ডিফেন্স সলিসিটারকেই আপনাকে খুঁজে বের করতে হবে, নট ইমিগ্রেশন লয়ার, নট আপনার সিভিল লয়ার, নট কনভেন্সিং লয়ার, নট ডিভোর্স লয়ার্স, ফ্যামিলি লয়ার্স। আপনার যত বেশি দেরি করবেন ততই আপনাকে জাজের সলিসিটার চেঞ্জ করার অর্ডারটা দেওয়ার মানে সম্ভাবনাটা কমে যাবে। মনে করেন ট্রায়ালের 2 সপ্তাহ আগে যদি করেন তাহলে দেওয়ার সম্ভাবনা নাই। আপনি সাধারণত কোর্টে যাবার আগেই, পুলিশের সাথে স্টেশনের ইন্টারভিউর সাথে সাথেই কেস কোর্টে যাওয়ার অনেক আগে, কারণ কোর্ট প্রসিডিংস এর জন্য আরেকজন যে সলিসিটার আপনাকে দিয়েছে পুলিশ স্টেশনে, সে রেজিস্টার্ড হওয়ার আগেই যদি আপনি করেন, সলিসিটারের সাথে যোগাযোগ করেন, তখন আপনার আর কোর্টের অর্ডার লাগবে না। আমি আজ যে কেসটার উপর বলবো সেটা হলো খুবই লোমহর্ষকর কেস, যে নিউক্যাসল ক্রাউন কোর্টের জাজ, আপনারা দেখছেন, একজনকে সাজা দিয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট, এবং সে একজন 7 ইয়ার্স ওল্ড চাইল্ডকে হত্যা করেছে। সেক্সুয়াল আপনার ফ্যান্টাসি, তার সেক্সুয়াল অ্যাট্রাকশনের জন্য তার এই ধরনের কতগুলো দোষ ছিল, চাইল্ডের উপরে অ্যাট্রাকশন। আপনারা শুনবেন আরো বিস্তারিত জাজের মুখেই কেন তাকে এই সাজাটা দেওয়া হয়েছিল। আমি আমার কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ এখন জাজের স্পিচটা এখন প্লে করেন। Because Mrs. Graham had just stepped off the number 13 bus, which was known to have arrived at that bus stop at 9:43, give or take a minute. You, David Boyd, must have been close by when that encounter took place. By 9:51 p.m, another timing which can be identified with precision, you were seen with Nikki outside the McFish factory on the lower High Street in Hendon. You were striding ahead whilst Nikki trotted behind you, trying to keep pace with you. It would have taken about 3 to 4 minutes for you and Nikki Allen to walk from the bus stop to the McFish factory. You, David Boyd, were leading Nikki Allen to the grounds of the old Exchange building on Low Road, a derelict building surrounded by a walled area of rough scrubland. You took her into that rough ground where you sexually assaulted her, or at least attempted to do so. Nikki was heard screaming at around 10 p.m. by Mrs. Osborne, who was in her flat overlooking High Street East.
You struck Nikki across the face, causing her lip to bleed. You did this to shut her up. Before or after this, there must have been some sort of a struggle between you as Nikki's anorak came off and she lost both of her shoes. From the moment of her letting out those screams, Nikki's fate was sealed. You decided to kill her, to silence her, and to prevent her from telling anyone that you had sexually assaulted her or had attempted to do so. You hoisted Nikki up the 6 or so feet necessary to reach the window and pushed her through a gap in the boarding into the derelict Old Exchange building. Inside, the building was pitch black. The windows were boarded up, save for one missing board, leaving a gap through which Nikki had been pushed, but in any event, it was late in the evening of an October night. Once inside, Nikki must have been petrified. It would not have taken the 7-year-old long to appreciate that she was trapped in that cold and dark building and that you were coming through the window to get her. The forensic scientist told the jury that the site of the fatal assault was as far away from the window as Nikki could have got on that ground floor, that is, the far wall of the furthest room. No doubt this is where she ran, in order to get as far away as possible from you. Her fear, as she saw you lurching towards her in the dark, is unimaginable. You found her standing or sitting against that far wall. It was there that you struck her head at least twice with a brick, fracturing her skull into several pieces. Although not necessarily immediately fatal, those blows to the head are likely to have rendered Nikki unconscious. You then stabbed her naked chest and upper body with a knife which you had brought with you. It was a frenzied attack during which you stabbed her 37 times. Many of the stabs were inflicted through the same stab wound. The knife was described by the pathologist, Dr. Cooper, as having a tapering blade of around 10 centimetres long. You pushed the blade into her chest and organs to its fullest extent, so that her body bore the marks of the hilt of the knife. Having killed her, you then dragged Nikki Allen by her ankles down the staircase into the cellar of the Old Exchange building, her head bouncing from stair to stair, leaving traces of blood and fibres on the risers. You dragged her into the far corner of the furthest room and left her, no doubt hoping that her body would remain undiscovered. Your hope that Nikki would not be discovered did not take into account the extent of the concern that Nikki's disappearance provoked in the tight-knit community of the Garths, that complex of tenement flats where Nikki and her family lived. A large number of Nikki's family, friends and neighbours set about searching for her. Nikki's body was discovered in the basement of the Old Exchange building only the next morning by a local teenager. In the police investigation which followed the murder, you were interviewed by police officers conducting house-to-house inquiries. You later gave a witness statement in which you said that you had seen Nikki playing in Weir Garth earlier that evening. You told the police that you'd been out getting fish and chips between 9:30 and 10 p.m. that evening, so giving yourself a neat but wholly false alibi for the time of the murder. In 1993, an innocent man, George Heron, was tried and acquitted of Nikki Allen's murder at Leeds Crown Court. As the years passed by and you got on with your life, you must have thought often about Nikki's murder. You must have thought, no doubt, with some satisfaction and some relief, that you'd got away with it. However, the science of DNA analysis was advancing. New developments led the police to identify traces of YSTR DNA, which matched your profile on the T-shirt and leggings that Nikki was wearing on the night she was murdered. Whilst not as specific as autosomal DNA, the YSTR DNA profile was nonetheless discriminating. Mr. Chapman, the forensic scientist who gave evidence before this jury, accepted that the YSTR DNA profile found on Nikki's clothing was not necessarily unique to you. It would have been shared by any male relative of yours,
but the police investigation effectively ruled out the possibility of another male relative being in the Sunderland area in October of 1992. Mr. Chapman also accepted that your YSTR profile might be shared coincidentally by other males. The chances of that coincidental sharing may have been in the order of around 1 to 28,000. But the jury had to consider what chance there was of an unrelated man coincidentally sharing your YSTR DNA profile, living within your local community, knowing Nikki Allen sufficiently well to be able to lure her away from the Garth, and who also knew the old Exchange building so well that they were able to navigate their way round in the dark. The DNA evidence was powerful evidence against you. A review of other witness evidence demonstrated inconsistencies in the accounts which you had given the police and showed that your alibi, which you'd given yourself in your police statement, must have been false. This led to your arrest and charge. The discovery of Nikki's dead body and the long search for her killer has shocked and bewildered this community for the past 31 years. The long search for Nikki Allen's killer culminated in your conviction for the murder of her on the 12th of May of 2023. Nikki Allen was loved. She was loved by her mother, whose moving statement of loss and sadness has been read to the court this morning by Mr. Wright, King's Counsel. She was loved by her father, whose life was changed by the events of the 7th of October of 1992. She has left a hole in her family and in the community in which she lived. I now sentence you for her murder. There is only one sentence which I can impose for the crime of murder, and that is one of life imprisonment. I must, however, go on to consider whether to make a whole life order or to make a minimum term order. That is, a minimum term which you must serve before consideration is given by the parole board to your release. I must have regard to the general principles set out in Schedule 21 of the Sentencing Act 2020 when deciding whether to impose a whole life term or when fixing the minimum term which you must serve. Your offence was committed before the 18th of December 2003. This makes a significant difference to the approach which I must take to sentence. Paragraph 12 to the Schedule 21 of the Sentencing Act 2020 requires me to have regard to, and indeed to apply, the practice which would have been followed by the Secretary of State before 2002 in respect of the term to be served in prison. The law prevents me from making an order which is greater than that which would have been imposed had you been convicted before December 2003. This principle, which I must follow, should be clearly understood. I emphasise it at this stage because, as will become apparent, minimum terms to be served before consideration is given to release on licence were in the 1990s and the early 2000s much shorter than would have been ordered today in 2023. In deciding whether to impose a minimum term, and if so, the length of that term before any release on licence, I'm required to adopt the following approach. First, to assess the term to be served by reference to contemporary principles set out in Schedule 21 of the Sentencing Act 2020. I must then identify the length of that minimum term before any release on licence, as would have been determined by the Secretary of State before 2002, by applying the relevant practice directions and other guidance available. If the minimum term to be served would have been shorter before December 2002, then I must apply that shorter term. Relevant findings of fact. I start, therefore, by considering the appropriate term which you must serve by reference to Schedule 21 of the Sentencing Act. In this context, I make the following findings of which I am sure, having been the trial judge.
You lured Nikki Allen away from the relative safety of the guards by telling her lies. Only you know what you said to her to cause her. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ। এখানে নিউক্যাসল ক্রাউন কোর্টের জাজ স্পিচ দিচ্ছিল। একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সে 7 year old একটা গার্ল, স্মল চাইল্ড। আপনার 1992-তে তাকে আপনার জেল হাজত দিয়েছে, লাইফ ইমপ্রিজনমেন্ট, এবং বলছে কি কমপক্ষে মিনিমাম 29 years তাকে প্রিজনে থাকতে হবে। এবং এই ব্যক্তির বয়স যখন সাজা দিচ্ছিল তখন 55 হয়েছিল, কিন্তু যখন তাকে, এটা খুবই মানে ঘটনা অনেক লম্বা আছে, অনেক বছর পরে আপনার ডিএনএ আপনার ম্যাচ করছিল, অনেক বছর পুলিশ তাকে খুঁজে পায় নাই। আমি সেটা আরো বিস্তারিত বলবো নেক্সট সেগমেন্টে, এবং জাজের বক্তব্যের মধ্যেও আপনারা শুনবেন। এখানে সে ওই সান্ডারল্যান্ডের মধ্যে ওখানকার সে ওই মেয়েটাকে সে স্টেপ করছিল, অনেকবার স্টেপ করছিল, এবং করার পরে সে তাকে বিট আপ করে তাকে আপনার লাইফ ইমপ্রিজনমেন্ট আপনার দিয়েছিল। এটা মাত্র 7 years old আপনার চাইল্ড। এবং এখানে আপনার সে হত্যা করার পরে একটা ডেরিলিক্ট বিল্ডিং এর মধ্যে, একটা খুবই মানে পুরানা জরাজীর্ণ বিল্ডিং এর মধ্যে তাকে ফেলে রাখছিল। আপনারা শুনবেন, আমরা নেক্সট সেগমেন্টে আবার কন্টিনিউ করব জাজের স্পিচটা। আপনারা সবাই আমার সাথেই থাকুন। আমি আজম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম, আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি।